সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন, ইসিকে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা, জাতির উদ্দেশ্যে ভাষণ। জাতীয় সংসদ নির্বাচনের সময় ও জুলাই যোদ্ধাদের জাতীয় বীর ঘোষণাকে বিএনপির স্বাগত, নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে মন্তব্য। ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪-এর রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি এবং শহীদদের জাতীয় বীর ঘোষণা, জুলাই ঘোষণাপত্র সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত। মানবিক বাংলাদেশ গঠন করে জুলাই শহীদদের ঋণ পরিশোধে তারেক রহমানের আহ্বান, উগ্রবাদ চরমপন্থার উত্থান রোধে সতর্কতা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উদ্যোগের ভূয়সী প্রশংসায় বিশিষ্টজনেরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রোজার আগে নির্বাচন আয়োজন করতে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন। চকর মালিথার রিপোর্ট। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতে জুলাই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণ। মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতির কথা জানান তিনি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। ৩৫ মিনিটের ভাষণে তার সরকারের নেয়া সংস্কার উদ্যোগ নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে। ঐক্যমত প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার প্রশংসা করেন তিনি। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরুর কথাও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। যোগ্য প্রার্থী নির্বাচনে সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি, নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটে দেশটা সে পথে রওনা হতে পেরেছিল।
যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন, তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। জাতিকে বিভক্ত না হওয়ার পরামর্শ দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ও জুলাই যোদ্ধাদের জাতীয় বীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তিনি বলেন, আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে ইসিকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আর একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন, সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দুদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন, তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না। এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোন রকমের কোন অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না, সবকিছুই সচল হবে এবং গতিশীলতা পাবে। বিখ্যাত বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক এবং দার্শনিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৪৮ সালের এই দিনে তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমুখী সৃজনশীলতা বাংলা সাহিত্যে এবং শিল্পের প্রায় সবকটি শাখাকে স্পর্শ করেছে, সমৃদ্ধ করেছে। তার লেখা গান বাঙালির হৃদয়ে প্রতিধ্বনিত হয় আজও। আনন্দ, বেদনায়, এমনকি দ্রোহে এখনও রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণার উৎস। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলা সাহিত্যের চিরজাগরুক বাঙালি আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ পরলোক গমন করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৬১ খ্রিস্টাব্দে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধর্নাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষাকে বিশ্ব অঙ্গনে মর্যাদার আসনে বসিয়েছে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নোবেল পাওয়া। সাহিত্যের সীমা ছাড়িয়ে শিক্ষা, দর্শন, পল্লী ও কৃষি উন্নয়নের পাশাপাশি বহু বিষয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তির মধ্যে রয়েছে অসংখ্য কবিতা ও গানের পাশাপাশি ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী ও চিঠিপত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টকর্ম বাঙালির জীবনকে সমৃদ্ধ করেছে নানাভাবে। বাংলা সাহিত্যের এই মহান কবির ৮৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। ঢাকাসহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কবিগুরুর প্রয়াণ দিবসে চ্যানেল আয়ে থাকছে সারাদিনব্যাপী অনুষ্ঠানমালা। গান দিয়ে সকাল শুরুর বিশেষ পর্বের মাধ্যমে শুরু কবিগুরুর প্রয়াণ দিবসের অনুষ্ঠানমালা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা নিয়ে সরাসরি রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার। আরও থাকছে সেদিন ২২শে শ্রাবণ বিশেষ টেলিফিল্ম অরুণী, জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠান অশ্রু নদীর সুদূর পারে, শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় গণমানুষের রবীন্দ্রনাথ প্রচার হবে বিকেল ৫:৩০টায়। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান কবিগুরু তুমি রবে নীরবে প্রচার হবে ৬:২৫ চ্যানেল আইয়ের পর্দায়। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ সুরক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উদ্যোগের ভূয়সী প্রশংসা করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যার গুরুত্ব আরোপ বিশিষ্টজনদের। ফেরদৌস রবিনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নের বন্দনা। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর পাড়ে। এখানে কিন্তু নানা ধরনের ভাঙন হয়। এই ভাঙনকে যদি রোধ করতে চাই, আমরা এই ভাঙনকে যদি আমরা কমিয়ে আনতে চাই, বৃক্ষরোপণের বিকল্প নেই। এখানে যত বেশি গাছ লাগাবো তত কিন্তু এই ভাঙন রোধ হবে। এই সিরাজগঞ্জ এবং সারা বাংলাদেশে যত বেশি দুর্যোগপূর্ণ এলাকাতে আমরা বৃক্ষরোপণ করব, তত কিন্তু আমরা সুরক্ষিত থাকব। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচি ঘিরে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বনবাড়িয়া হাই স্কুলে ছিল উৎসবের আমেজ। আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের দেশকে রক্ষা করতে হবে। অক্সিজেনের একমাত্র উৎসই হলো গাছ। গাছ লাগাই পরিবেশ বাঁচায়। গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এত উৎফুল্ল এবং প্রাণবন্ত, খুবই ভালো লাগছে। এই যে মহতে একটা উদ্যোগ নিয়েছেন, এতে করে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 22 জনের হাত থেকে বাঁচতে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিভিন্ন স্কুল কলেজ বা বনায়ন, সেটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। সবুজ বেষ্টনী করতে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ করা হয়। সবুজে বাংলাদেশ গড়ার জন্য চ্যানেল এবং বাংলালিংকের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা চমৎকার একটা উদ্যোগ এবং বাংলালিংকের পক্ষ থেকে এই উদ্যোগের সাথী হতে পারে নিজেকে খুব গর্ববোধ করতে। ছাত্রছাত্রীদের মাধ্যমে তারা যে চারা বিতরণ করছে, এতে আমাদের আগামী প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের যে গুরুত্ব, এটি তারা বুঝতে পারবে। অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, এগুলো থেকে রেহাই পেতে গেলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সামাজিক বিপ্লবে গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি প্রতিষ্ঠান যেন বৃক্ষরোপণ করে। অকাল, বন্যা, খরা, জলোচ্ছ্বাস প্রায় লেগে থাকে বাংলাদেশে। এজন্য আমাদের গাছের বা পরিবেশ বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। আজ ভোরে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই নারী ও শিশু। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে ঢাকা থেকে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। নিহতদের মধ্যে প্রবাসী বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিম রয়েছেন। হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ। 80 বছর আগে 1945 সালের এদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। লিটল বয় নামক মারাত্মক বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শহরটি এবং নিহত হয়েছিল লাখ লাখ বেসামরিক মানুষ। মৃত্যুপুরীতে পরিণত হওয়া শহরটির পরিবেশ আজও সুস্থভাবে বেঁচে থাকার প্রতিকূল। এখনও জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, দুরারোগ্য রোগেও ভুগছে হাজারো মানুষ। দিনটিকে স্মরণীয় করে রাখতে হিরোশিমা শহরের কেন্দ্রস্থলে শান্তি পার্ক স্থাপন করা হয়েছে। বাংলাদেশ কনসুলেট সৌদি আরবের জেদ্দায় 5ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন হয়েছে। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এবং একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। বক্তব্য দেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল SM নাজমুল হাসান। এ সময় তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও জুলাই আগস্টের আন্দোলনে নিহত শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্ত কমিউনিটি নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় আকস্মিক বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে অনেক ঘরবাড়ি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় ভারতীয় সেনাবাহিনীর স্থানীয় একটি ক্যাম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় 9 সদস্য নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী জানায় ঘটনাস্থলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনাকে দুঃখজনক ও হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। উত্তরাখণ্ডের প্রধান সচিব RK সুধাংশু জানান, দুর্ঘটনায় 40 থেকে 50টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে, তবে ইলিশ ক্রয় করতে অনলাইনে প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। পাইকার, খুচরা ও অনলাইন ব্যবসায়ীরা বলছেন সস্তায় বিজ্ঞাপন দেখে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন। মোর্শেদ আলমের তথ্য, ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে মাছ আসে। এরপর এই মাছ পাঠানো হয় জেলায় জেলায়। চাঁদপুরের ঐতিহ্যবাহী মাছঘাটে অন্য মাছের তুলনায় ইলিশের পরিমাণই বেশি। এখন মাছঘাটে পদ্মা মেঘনার ইলিশের সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ইলিশের দাম কমতে শুরু করেছে। চাঁদপুরের ইলিশ গত সপ্তাহে আমরা বিক্রি করছি 1 কেজি সাইজের মাছগুলো 2500 থেকে 2600 টাকা কেজি। সেই ইলিশগুলো এই প্রতারকেরা দিচ্ছে 500 থেকে 550 টাকা কেজি। আমার মাছ ছবি উঠে নিয়ে আমার চেহারা সাইডে দিছে। আমার নাম হচ্ছে আবুল কালাম। আমার দিয়ে কি এই কোর্শেদের চিনেননি? ফেসবুকে ইলিশের দাম কম বলে প্রচার করলেও ঘাটে এসে মাছের চড়া দাম দেখে ক্রয় না করে খালি হাতে ফিরে যাচ্ছেন ক্রেতারা। অনেক লোকে এখানে আসে প্রতারিত হইতেছে, অমুক গাঁট খুঁজতেছে, অমুক খাট খুঁজতেছে, কিন্তু কাউকে পাইতেছে না। ওদেরকে 1 টাকাও পেমেন্টে দিতে না, মানে কোনো টাকা না, ক্যাশ অন ডেলিভারি দিলে তাহলে ওরা প্রতারক করতে পারবে না। অনলাইনে ইলিশ ক্রয় করতে অগ্রিম টাকা না দেওয়ার পরামর্শ মৎস্য বণিক সমিতি। আগে যারা টাকা নেয় তারাই হইলো প্রতারক। তারাই ধরেন ইলিশ মাছের কেজি হলো 2500 টাকা আজকের বাজারে, ও রেট দিব 800 টাকা, 1000 টাকা। মানুষ সস্তা পায় আসলে ওদের কাছ থেকে নেয়, কিন্তু আমাদের চাঁদপুর ঘাটের ব্যবসায়ীরা কেউ প্রতারণা করবে না, আর এরা কেউ আগে টাকাও নেবে না। সম্প্রতি অনলাইনে চাঁদপুরের ইলিশ ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা, যার ফলে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশ্বস্ত 41 প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে খাল পরিষ্কার করছে জেলা পরিষদ। আমার চোখে জুলাই বিপ্লব স্লোগানে তারুণ্যের পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্য ঝুঁকি ও জলাবদ্ধতা নিরসনে সোনাপুর খাল পরিচ্ছন্নতায় অংশ নেন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবীরা। খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন মহলের। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বর্ষা মৌসুমে নোয়াখালীর পৌর এলাকা ও সদর উপজেলা সহ নিম্নাঞ্চলের পানি অপসারণের অন্যতম পথ সোনাপুর খাল। তবে ময়লা আবর্জনা ও কচুরিপানায় খালটি ভরাট হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়েন স্থানীয়রা। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালের 7 কিলোমিটার অংশ পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। জলাবদ্ধতার কারণে আমাদের বন্যাটা সৃষ্টি হয়। পানিগুলো খাল দিয়ে নামতেছে না, যেখানে সেখানে হচ্ছে পানিগুলোর গতিপথ বাধা হচ্ছে। আমরা নোয়াখালী খালগুলো পরিষ্কার এবং পরিচ্ছন্ন করব, এছাড়া দখল মুক্ত করব। সুন্দর একটি সমাজ গঠনে একসাথে কাজ করতেছি, ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে। যারা পরিষ্কার করতেছে ওরা ভালো একটা উদ্যোগ নিছে, উদ্যোগটা আমাদের কাছে অনেক ভালো হয়েছে। অনেক সমস্যা এই পানির কারণে, এখন যদি পরিষ্কার করা হয় তাহলে অনেকটাই মোটামুটি মানুষ স্বস্তিতে আসতে পারবে। জনদুর্ভোগ লাঘবে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার কথা জানালেন জেলা পরিষদের কর্মকর্তা। খালগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, যাতে করে পানি প্রবাহ আবার চলতে পারে, এবং খালের 2 পারে যারা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, যাতে করে তারা খালে ময়লাটা না ফেলে এবং খালগুলোকে দখল করে সরু করে না ফেলে। আমাদের বিশ্বাস, আমাদের এই কার্যক্রমের ফলে নোয়াখালীর খালগুলো আবার পুনরুজ্জীবন লাভ করবে এবং নোয়াখালী জলাবদ্ধতা সমস্যা থেকে মুক্ত হবে। খালে পানি প্রবাহ ফেরাতে সচেতনতা ও সমন্বিত পদক্ষেপে গুরুত্বারোপ করেছেন পরিবেশবাদীরা।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, ইসিকে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা, জাতির উদ্দেশ্যে ভাষণ। জাতীয় সংসদ নির্বাচনের সময় ও জুলাই যোদ্ধাদের জাতীয় বীর ঘোষণাকে বিএনপির স্বাগত, নির্বাচন নিয়ে শঙ্কা কেটেছে মন্তব্য। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের 7 জন নিহত, প্রবাস থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উদ্যোগের ভূয়সী প্রশংসায় বিশিষ্টজনেরা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।